ঠিকানা পেল ৭০,০০০ গৃহহীন পরিবার। মুজিব বর্ষের সবচেয়ে বড় উৎসব বললেন প্রধানমন্ত্রী। করোনায় মৃত্যু ছড়ালো ৮,০০০। টিকা প্রয়োগ ২৭ জানুয়ারি। প্রথম পাবেন একজন নার্স। আধুনিক নগরী গড়তে রেজাউলের ৩৭ দফা। সাম্য সম্প্রীতির প্রতিশ্রুতি শাহাদাতের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঘর পেল দেশের ৪৯২ উপজেলার প্রায় ৭০,০০০ গৃহহীন পরিবার। গৃহপ্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঠিকানাহীন এসব মানুষের জন্য এটা মুজিব বর্ষের উপহার, সবচেয়ে বড় উৎসব। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্রবিন্দু হল গণমানুষের আর্থসামাজিক উন্নয়ন। কোনো নাগরিক গৃহহীন থাকবে না বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ২০২০ সালের ৭ই মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না। প্রতিশ্রুতি অনুযায়ী মুজিব বর্ষে প্রতিটি গৃহহীন ও ভূমিহীন পরিবারই পাচ্ছে দুর্যোগ সহনীয় আধপাকা ঘর আর ২% জমির মালিকানা। প্রায় ৯ লাখ পরিবারের মাথা গোঁজার স্থায়ী ব্যবস্থা করার এই কার্যক্রম তত্ত্বাবধান করছেন প্রধানমন্ত্রী নিজেই। কোন মানুষটা দরিদ্র আছে, কোন মানুষটা গৃহহারা, কোন মানুষটা কষ্টে আছে, খবর পেলে অবশ্যই তাদের জন্য আমি ঘর করে দেব। প্রথম ধাপে প্রায় ৭০,০০০ পরিবার বঙ্গবন্ধু কন্যার উপহার হিসেবে স্থায়ী ঠিকানা পেয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বঞ্চিত মানুষের দুঃখ ঘোচাতে বঙ্গবন্ধুর গুচ্ছগ্রাম পরিকল্পনাকেই আশ্রয়ণ প্রকল্পে রূপ দিচ্ছে সরকার। বক্তব্যে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, এই সুবিধা পাবে বঞ্চিত সব মানুষ। সম্পদের সীমাবদ্ধতা আছে, তাই হয়তো সীমিত আকারে আমরা করে দিচ্ছি, কিন্তু যা হোক একটা ঠিকানা আমি সমস্ত মানুষের জন্য করে দেব। ক্ষমতা চিরস্থায়ী করতে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে খেলায় মেতেছিল ৭৫ পরবর্তী সরকার, উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জিয়া রহমানের কাজই ছিল এদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা, এদেশের মানুষকে দরিদ্র থেকে দরিদ্রই রাখা, আর মুষ্টিমেয় লোকরে টাকা পয়সা দিয়ে একটু অর্থশালী সম্পদশালী করে দিয়ে ক্ষমতাকে যেন সে চিরস্থায়ী করতে পারে তার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা। সমস্ত অধিকারগুলি কেড়ে নেওয়া যায়, সেই কাজগুলি কিন্তু দীর্ঘ ২১ বছর চলেছে। কারণ জিয়ার পরে এরশাদ এসেছে, এরশাদের পরে খালেদা জিয়া এসেছে, প্রত্যেকের একই চরিত্র। উন্নত জীবন নিশ্চিত করতে মানুষের পাশে থাকার আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। আমি সরকার গঠন করি, আমাদের লক্ষ্য ছিল সব থেকে আগে যেটা আমাদের কাছে অগ্রাধিকার, সেটা এদেশের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করা। সরকারের হিসেব মতে সারা দেশে ৮,৮৫,৬২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে বিভাগ অনুযায়ী ঢাকায় ১,২৯,১৯৭, ময়মনসিংহে ৩৬,০০৩, চট্টগ্রামে ১,৬১,২৯৭, রংপুরে ১,৮৩,৮৩৪, রাজশাহীতে ৯৬,৫০৪, খুলনায় ১,৪২,৪১১, বরিশালে ৮০,৫৮৪ এবং সিলেটে ৫৫,৬২২টি গৃহহীন পরিবার রয়েছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে বন্যা নদী ভাঙনে বিধ্বস্ত কুড়িগ্রাম জেলায় আশার আলো হয়ে এসেছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প ২। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এমন উপহার পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছেন হতদরিদ্র মানুষ। জেলার নদী ভাঙন কবলিত এলাকাগুলোর জন্য এমন আরও প্রকল্প চান তারা। তপু শাহিনের ক্যামেরায় কুড়িগ্রাম থেকে মেহেদী হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। যমুনা, ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ ১৬টি নদী বয়ে গেছে উত্তরের এই জেলার বুক চিরে। নদীকেন্দ্রিক অর্থনীতিতে সমৃদ্ধ কুড়িগ্রামে ভোগান্তির কারণও এই নদীগুলো। ভাঙনে সব হারিয়ে নিঃস্ব এখানের মানুষ। জাতির পিতার জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ ২ প্রকল্প ভিটেমাটি হারানো এ মানুষগুলোকে দেখাচ্ছে নতুন জীবনের স্বপ্ন। কুড়িগ্রাম সদর উপজেলার খাড়মারি গ্রামের এই প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই মিলেছে ১৬টি পরিবারের। খুব কষ্ট আমি চলছি, তারপরে এখন আল্লাহ রহম করছে, হাসিনা আপা চেষ্টা করছে, আল্লাহর রহমতে আমি বিল্ডিং ঘর পাচ্ছি। সারা বাংলাদেশের জননী ইনি আজকে এই গৃহহীন মানুষদের ঘর
করে দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে। তাকে আমরা এই অবহেলিত বগডাঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। নাগেশ্বরী উপজেলার চর রহমানের কুটি, এখানে আশ্রয় পেয়েছে 40টি পরিবার। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এই নতুন ঘরটা যেভাবে করে দিছে, এভাবে তো আমরা করতে পারতাম না। সুন্দরভাবে ঘরটা করে দিতে খুবই আনন্দ লাগে স্যার। শেখ হাসিনা দিছে মতন দোয়া করি, সালাম জানাই। স্থানীয় প্রশাসন বলছে বাছাই করে সবচেয়ে হতদরিদ্রদেরই পুনর্বাসন করা হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলায় 200টা ঘরের বরাদ্দ পেয়েছি এবং 200টা পরিবার, একেবারেই ভূমিহীন গৃহহীন পরিবারকে আমরা বাছাই করে তাদের জমি সেই সাথে গৃহ নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে এগুলো রিপেয়ারের জন্য পুনরায় প্রস্তাব প্রেরণের জন্য। তো এটা প্রস্তাব যদি আমাদের পাশ হয়ে আসে আমরা আবার এগুলো রিপেয়ার করব, অথবা যদি আমাদেরকে বলা হয় যে এইরকম যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো আমরা এইখানে দিতে পারবো, তাহলে আমরা যেভাবে আমাদেরকে অনুমতি দেওয়া হবে আমরা সেভাবে করে ফেলবো। 9 উপজেলা মিলিয়ে কুড়িগ্রামে মোট 1500 পরিবারকে পুনর্বাসন করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প 2 এর আওতায়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। কোভিড-19 মৃতের সংখ্যা 8000 ছাড়ালো, মৃত্যুহার 1.51%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 323তম দিনে দেশে মারা গেছে 22 জন। মৃতের সংখ্যা বেড়ে 8003। দেশের 200 ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 11115। এর মধ্যে করোনা শনাক্তের সংখ্যা 436। মোট শনাক্ত 5,31,326। নতুন 338 জন সহ সুস্থ হয়েছে 4,75,899। করোনায় দৈনিক সংক্রমণ হার 3.92%। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগামী বুধবার করোনা টিকা প্রয়োগ অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই করোনার প্রথম টিকা পাবেন একজন নার্স। রাজধানীর কিডনি হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এম এ মান্নান এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এম এ মান্নান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে রোগীদের খোঁজ খবর নেন তারা। পরে হাসপাতালের প্রশাসনিক ব্লকে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সচিব জানান, দেশে প্রথম করোনা টিকা পাবেন একজন নার্স, আর 27 জানুয়ারি শুরু হবে টিকা প্রয়োগ। প্রথম টিকা দিবে একজন নার্সকে এই বাংলাদেশে। আমরা আশা করছি আগামী 27 তারিখে আমরা এটা উদ্বোধন করব এবং এই প্লেস কর্মীটোলা জেনারেল হসপিটালই হবে। আমরা 24 জনকে দেওয়ার কথা বলছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2-4 জনকে দিয়ে হয়তো উদ্বোধনটা করবেন। কিডনি হাসপাতালের পদ শূন্য থাকা সহ চলমান সংকট সমাধানের আশ্বাস দেন সচিব। কিডনির সবচেয়ে যে প্রবলেম, আপনার আইসিইউ আছে, ওটি আছে, সবই আছে, ট্রান্সপ্লান্টেশন করতে পারছি না। আমি শুনছি 2013 সাল থেকে এটা বন্ধ। কেন বন্ধ? এখানে একটা মারাত্মক ব্যাধির কথা শুনলাম। প্রথম বলতে অ্যানেস্থেসিস্ট নাই। আর কিডনি হাসপাতালে ট্রান্সপ্লান্টেশন বন্ধ থাকা দুঃখজনক বলে মন্তব্য করেন মহাপরিচালক। কেন কিডনি ডিজিজের পেশেন্টরা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়? দেশের অর্থনৈতিক যে ক্ষতিটুকু হয় সেই ক্ষতিটুকু আমাদের দেশে যে সক্ষম জনবল আছে সেটা দিয়ে আমরা মোকাবেলা করতে পারি, কিন্তু আমরা করছি না। করোনা মহামারীতে কোভিড নন কোভিড রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফ্রন্টলাইনারদের ভূমিকার কথা তুলে ধরে দায়িত্ব পালনে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান তারা। 31,000 কোটি টাকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প চলমান আছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। 26 মার্চ মুক্তিযোদ্ধা এবং 16 ডিসেম্বরের মধ্যে রাজাকারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। গাজীপুরের কালিয়াকৈরে গৃহহীন ও ভূমিহীনদের প্রধানমন্ত্রীর ঘর ও জমি উপহার অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, রাজাকারদের তালিকা ডিসেম্বরের মধ্যে প্রকাশের চেষ্টা চলছে। এর আগে উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন মন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন, জেলা প্রশাসক ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। মার্চ মুক্তিযোদ্ধাদের প্রাথমিক তালিকা যেগুলো চূড়ান্ত হয়েছে সেগুলো প্রকাশ করা হবে, আর যেগুলো আপিল অবস্থায় আছে সেগুলো শুনানির পর পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে। টার্গেট নিয়েছে ইনশাল্লাহ 16ই ডিসেম্বর আমরা রাজাকারদের তালিকা, পূর্ণ তালিকা যাতে প্রকাশ হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।
জলাবদ্ধতা সমস্যা নিরসনকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের 2 মেয়র প্রার্থী। ইশতেহারে চট্টগ্রামকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। জানান তার অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনার কথা। অন্যদিকে নিরাপদ চট্টগ্রাম গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সিটি নির্বাচনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। এতে আগামী দিনের চট্টগ্রাম মহানগরের রূপকল্প তুলে ধরেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি ইশতেহারে 37টি প্রস্তাব তুলে ধরেন। নির্বাচিত হলে দায়িত্বের প্রথম 100 দিনের একটি পরিকল্পনাও তুলে ধরেন তিনি। চট্টগ্রামের পরিকল্পিত নগরী গড়ে তোলার জন্য বাস্তবসম্মত হয় অবশ্যই বিশেষজ্ঞ দ্বারা পর্যালোচনা করে সেই পরামর্শকে বাস্তবায়ন করব। দুপুরে একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। নিরাপদ চট্টগ্রাম, সাম্য সম্প্রীতির চট্টগ্রাম, জলাবদ্ধতা মুক্ত, পরিচ্ছন্ন, স্বাস্থ্য শিক্ষা বান্ধব, তথ্য প্রযুক্তি সমৃদ্ধ নান্দনিক পর্যটন নগরী গড়তে আমাকে ধানের শেষে ভোট দিয়ে। এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর আগামী নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে নগরবাসীর অভিভাবক হিসাবে দায়িত্ব পালনের আহ্বান জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। ভোট কেড়ে নিয়ে অবৈধ মেয়র আমরা সেখানে দেখতে চাই না। অন্তত চট্টগ্রামবাসী যাতে ভোট দিয়ে একে তাদের মেয়রকে নির্বাচিত করতে পারে, আপনারা সহযোগিতা করবেন। এখন থেকে সকলকে নিয়ে যারা জিতবেন তারা ভবিষ্যতে সকল দলকে নিয়ে, সকল পথ এবং চিন্তাশীল মানুষদেরকে নিয়ে এই চট্টগ্রাম শহরটাকে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার 19,51,052 জন। 735টি কেন্দ্রে সবকটিতেই ভোট গ্রহণ হবে ইভিএমে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছি সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন থাকবে। শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। আবারও আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে। খুলনা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়ায় 7ম দিনের মতো অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করছে 2 শিক্ষার্থী। বহিষ্কৃত 2 শিক্ষার্থী হলেন মোহাম্মদ মোবারক হোসেন নোমান এবং ইমামুল ইসলাম। শিগগিরই সমস্যার সমাধানের দাবি জানান এই 2 শিক্ষার্থী। নইলে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী 4 আসনের সাংসদ একরামুল করিমকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবিতে রোববার আধাবেলা হরতালের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলার প্রতিবাদে সকালে এ হরতালের ডাক দেয় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। এ সময় বসুরহাট পৌরসভার মেয়র ও ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা শুক্রবার থেকে চলমান অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। বলেন, রোববার সকাল থেকে কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল চলবে, পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। উত্তর মধ্যাঞ্চল সহ সারা দেশে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস, সেই সাথে বেড়েছে শীতের তীব্রতাও, বাড়ছে ঠান্ডাজনিত রোগ বালাই। চরাঞ্চল সহ অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা আছে দুর্ভোগে। কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশায় জনজীবনে স্থবিরতা, জবুথবু শীত আগুন জ্বালিয়ে নিবারণের চেষ্টা। লালমনিরহাটে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে ঠান্ডার প্রকোপ বেড়েছে। ফসলের মারাত্মক ক্ষতির আশঙ্কা কৃষকদের। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে।
বগুড়ায় খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ বেড়েছে। প্রচণ্ড শীতে কাজে যেতে পারছে না, মানবেতরও দিন কাটছে তাদের। ঠান্ডার ভেতরে আমরা যে বাইরেও বাড়াতে পারছি না এবং কাজ কামও যে করে পাচ্ছি না। শীত বস্ত্র দিচ্ছে অন্যান্য ডিস্ট্রিক্টে, অন্যান্য দেশে, আমাদের এখানে তো কেউ শীত বস্ত্র দিচ্ছে না। রংপুরে শীতের কারণে সবচেয়ে কষ্টে আছে শিশু আর বৃদ্ধরা। নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। শীতের তীব্রতার সাথে ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপট। বেশ কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডায় গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছিন্নমূল মানুষের সমস্যা প্রকট হয়ে উঠছে। খুব শীত আছে আর কুয়াশা বৃষ্টির মতন ঝপঝপ করে পড়তেছে। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার আচ্ছাদন বাড়তে থাকায় সিরাজগঞ্জের ৫ উপজেলার চরাঞ্চলে নানা দুর্ভোগ দেখা দিচ্ছে। ৬-৭ দিন হইল এমন পর্যায়ে যে বাইরে বাড়ান যায় না। সকালে কুয়াশা দিয়ে যাম, বাইরে বাড়ান যায় না, বৃষ্টি থেকে বেশি। কাজকর্ম ঠিক মতো করে হাঁটতেছি না, গরু বাছুরের ঘাস কেনা হাঁটতেছি না। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নাটোরের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়েছে। জামালপুরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় থমকে আছে স্বাভাবিক জীবনযাত্রা। বেড়েছে ঠান্ডাজনিত রোগও। আমার বাবুর ঠান্ডা, 4 দিন যাবত হসপিটালে ভর্তি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীর উপর নির্মিত হচ্ছে সেতু। ব্যয় বরাদ্দ 17 কোটি 7 লাখ টাকা। সংযোগ সড়ক নেই, তাই এটি কোনো কাজে আসবে না বলে মনে করছেন এলাকাবাসী। তাদের দাবি সেতুর পাশাপাশি নির্মাণ করা হোক সংযোগ সড়ক। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2018 সালে চাঁপাইনবাবগঞ্জের তর্তিপুর ঘাট থেকে দুর্লভপুরের মরাপাগলা নদীর উপর সেতু নির্মাণ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। সেতু নির্মাণের কাজ প্রায় শেষ, তবে কোনো সংযোগ সড়ক নেই। সংযোগ সড়ক নির্মাণ না হলে সেতু ব্যবহার অযোগ্য হয়ে পড়বে বলছেন এলাকাবাসী। যে সমস্যাটি বর্তমানে দেখা দিয়েছে সেটি জমি অধিগ্রহণের ব্যাপার। ব্রিজের পূর্ব পারে যে জমিগুলা রয়েছে সেগুলা পাবলিক ল্যান্ড। সরকার বাহাদুর যেন এই জমিগুলা অতি সত্বর অধিগ্রহণ করে এই ব্রিজের সাথেই রাস্তাটি সুসম্পন্ন করেন। যে কাজগুলা হচ্ছে এই কাজগুলা ঠিক হয় না। ব্লকগুলা বানাইছে 7 থেকে 8 থেকে, তারপর আমরা সিলেকশন এই যে ডোমার বালি আছে বালিটা দিয়েছেন, ভরার বালি দিয়ে আপনার ঢালাই করছে। শিবগঞ্জ পৌর মেয়র জানিয়েছেন বিষয়টি নিয়ে LGEDর সঙ্গে আলোচনা চলছে। এমপি মহোদয় সরজমিনে পরিদর্শন করে উনি ঢাকাতে মিনিস্ট্রিতে যোগাযোগ করেছেন এবং আমাদের প্রধান প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে যদি জমি অধিগ্রহণ করার প্রয়োজন হয় সেই বিষয়টা নিশ্চিত করে আমাদের ব্রিজের কাজ সম্পূর্ণ বাস্তবায়ন করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। নির্বাহী প্রকৌশলী জানান, সংযোগ সড়কের জমি অধিগ্রহণের বিষয়ে জনপ্রতিনিধি LGED ও প্রশাসনের সাথে আলোচনার পর ব্যবস্থা নেওয়া হবে। তর্তিপুর ঘাটের নিকট অ্যাপ্রোচ রোডের কাজটি একটু জটিলতার সৃষ্টি হয়েছে। কিছু স্থানীয় বাসিন্দা তারা বলছে তাদের অ্যাপ্রোচ রোডটা তাদের ব্যক্তিগত জায়গার উপর নির্ভর, মানে ব্যক্তিগত জায়গার উপরে অবস্থিত। এই বিষয়ে আমরা প্রশাসনের সাথে আলোচনা করেছি এবং আমরা যথাযথ চেষ্টা করছি অ্যাপ্রোচ রোডটা নির্মাণ করার জন্য। এই সেতু হলে পাগলা নদীর পশ্চিম পাড়ের বাসিন্দাদের জীবনমানের উন্নতি হবে বলছেন সংশ্লিষ্ট সকলে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দম্পতিকে। দুপুরে নগরীর বোয়ালিয়া থানার মুন্নাফের মোড় পল্টুর বস্তি থেকে গোয়েন্দা পুলিশের টিম শিশুটিকে উদ্ধার করে। শিশু চুরির ঘটনায় নিঃসন্তান দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের 8 বছরের সংসারে কোনো সন্তান হয়নি। দুপুরে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। গ্রেপ্তার হওয়া 2 জন শিশু চোর চক্র কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার হাসপাতাল থেকে শিশুটিকে চুরি করা হয়। বাংলাদেশের চিনি শিল্প রক্ষার দাবিতে নাটোরে সমাবেশ করেছে 15টি চিনি কলের আখ চাষি ও শ্রমিক কর্মচারীরা। সকালে NS সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত সমাবেশ থেকে চিনিকল রক্ষার দাবিতে আগামী 27 ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। উত্তরাঞ্চল আখ চাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ।
বাগেরহাটের শরণখোলায় ১৯টি হরিণের চামড়া সহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। উপজেলার রায়েন্দা বাসস্ট্যান্ডের কাছে একটি ঘরের পাটাতন থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এই চামড়া জব্দ করে। এ সময় শরণখোলার রাজুর গ্রামের ইলিয়াস হাওলাদার ও ভদ্রপাড়া গ্রামের মনিরুল ইসলাম শেখকে গ্রেপ্তার করা হয়। দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ ও মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের পূর্বাচলে বিদ্যুতের লাইন ছিঁড়ে ঘরে দগ্ধ হয়ে একই পরিবারের 4 জনের মৃত্যুর ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস গঠন করেছে 5 সদস্যের এবং পল্লী বিদ্যুৎ সমিতি 4 সদস্যের কমিটি গঠন করেছে। এদিকে 4 জনের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছে। শুক্রবার রাতে রূপগঞ্জের পূর্বাচলের কুমারটেক গ্রামে পল্লী বিদ্যুতের 11,000 ভোল্টের তার ছিঁড়ে ঘরে আগুন ধরে যায়। এ সময় দগ্ধ হয়ে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়। ময়মনসিংহে হয়ে গেল বিভাগীয় হুইল চেয়ারপারসন প্রতিবন্ধীদের প্রীতি ক্রিকেট ম্যাচ। সকালে 6 জন করে খেলোয়াড় নিয়ে লাল ও সবুজ দলের 10 ওভার ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন সাবেক ক্রিকেটার শিশির খান। হুইল চেয়ারপারসন শহীদুল হকের সবুজ দল লাল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রতিবন্ধীদের ক্রিকেট খেলা দর্শকরা উপভোগ করেন। শুধু আমাদের জন্য না, ময়মনসিংহবাসীর জন্য একটি স্মরণীয় দিন। শুভ সূচনা করবেন সেই আয়োজক। ময়মনসিংহে প্রতিবন্ধী মোজাম্মেল হোসেন বাবুল হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী শিউলি আক্তার। তিনি বলেন, জমি নিয়ে বিরোধে গত বছরের 25 ডিসেম্বর প্রতিবেশী সুরুজ আলী চৌকিদার ও তার দল হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করে তার স্বামীকে। এই ঘটনায় সুরুজ আলী চৌকিদার সহ 7 জনের নামে থানায় মামলা দায়ের করা হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। 1 মাসেও গ্রেপ্তার না হওয়ায় আসামিরা এলাকায় ঘোরাফেরা করে তাদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। লালমনিরহাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের 11 বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে গ্রামবাসী। গেল শুক্রবার রাতে নওগাজী মাজার প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামবাসীরা মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানান। এ সময় মুক্তিযোদ্ধাদের হাতে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা যুদ্ধক্ষেত্রের লড়াই ও তাদের বীরত্বের চিত্র তুলে ধরেন। তাদের সম্মানিত করায় গ্রামবাসীকে ধন্যবাদও জানান। শেষে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে শতাধিক শীতার্থ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এবারে চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের সেন্ট মার্টিন বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় 4 জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। ভোরে সেন্ট মার্টিনের 65 কিলোমিটার উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরে দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড জানায়, চট্টগ্রাম থেকে 1 সপ্তাহ আগে 26 জেলে ট্রলারে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনে মাছ ধরতে যায়। আজ মাছ ধরা ট্রলারটি ডুবে গেলে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। 9 জন এখনও নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 13 জনকে। ঘটনাস্থলে জেলেদের সহায়তায় নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। ডুবে যাওয়া ট্রলারের এখনও সন্ধান পাওয়া যায়নি। চট্টগ্রাম সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে কিছু সহিংস ঘটনা ঘটলেও শক্তভাবেই সামাল দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। ভোটের আগে নগরের প্রতিটি মোড়ে বসবে তল্লাশি চৌকি। ইফরাজ নূরের ক্যামেরায় ইকরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী 417টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। কেন্দ্রগুলোর আশপাশের এলাকায় কয়েকদিন ধরেই চলছে ব্লক রেড, চেকপোস্ট এবং বিভিন্ন মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাস এগুলো যেন নাশকতার কাজে ব্যবহৃত না হতে পারে। 27 জানুয়ারির সিটি নির্বাচনে নাশকতার আশঙ্কা আছে পুলিশ প্রশাসনের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে আমরা 2টি করে মোবাইল টিম থাকবে, প্রতিটি থানায় 1টি করে স্ট্রাইকিং টিম থাকবে এবং
প্রতিটি ডিভিশনে ডিসির আওতায় শতাধিকের উপরে ফোর্স থাকবে। বহিরাগতদের ঠেকাতে চট্টগ্রাম নগরের প্রবেশ পথগুলোতে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। অচেনা লোকজন দেখলে নিকটবর্তী থানায় খবর দিতে স্থানীয়দের অনুরোধ জানিয়েছে প্রশাসন। বিভিন্ন জায়গাতে বর্ডার বা ভাড়াটে যারা আসতে পারে এগুলোর উপর নজরদারির জন্য আমাদের থানা পুলিশের মাধ্যমে CIMS ফর্ম যেটা আছে এটার উপরে আমরা তথ্য সংগ্রহ করছি। পুলিশ দলমত নির্বিশেষে সব প্রার্থীর অভিযোগ আমলে নিচ্ছে, তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে। নির্বাচনের সময় যে কোনো ধরনের সহিংসতার ঘটনায় কিন্তু সংবেদনশীল ঘটনা হিসেবে পরিচিত। আমরা কোনো প্রকার পার্টিশন করিনি, যিনি এসেছেন তিনি মামলা দিয়েছেন। ভোট নিয়ে এবার প্রার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ। শান্তিপূর্ণ ভোট গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলে আশ্বস্ত করছে পুলিশ প্রশাসন। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঠিকানা পেল 70,000 গৃহহীন পরিবার, মুজিব বর্ষের সবচেয়ে বড় উৎসব বললেন প্রধানমন্ত্রী। করোনায় মৃত্যু ছড়ালো 8,000, টিকা প্রয়োগ 27 জানুয়ারি, প্রথম পাবেন একজন নার্স। আধুনিক নগরী গড়তে রেজাউলের 37 দফা, সাম্য সম্প্রীতির প্রতিশ্রুতি শাহাদাতের। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।